রাজ্যের জন্য ভীষণ গর্বের মুহূর্ত। দেশের দরবারে আরো একবার উজ্জ্বল হলো রাজ্যের নাম। পূর্ণ স্বাক্ষর হিসেবে ঘোষিত হলো ত্রিপুরা রাজ্য। উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রমের অধীনে অনুষ্ঠিত একটি সার্ভেতে ত্রিপুরা গোটা দেশে তৃতীয় স্থান অধিকার করেছে। আর এই সংবাদ রাজ্যবাসীর জন্য নিশ্চয়ই খুব আনন্দের। তবে রাজ্যের একাংশ ছাত্রছাত্রীদের জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে কারো কি কোনো মাথা ব্যথা আছে? এই প্রশ্ন এখন একাংশ শিক্ষার্থী ও অভিভাবকদের। গত 5ই জুন এক সাংবাদিক সম্মেলনে সারা ভারত ছাত্র ফেডারেশন অভিযোগ করেছে যে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর পড়ুয়ারা মারাত্মক অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চরম প্রশাসনিক অব্যবস্থা ও সময়মতো পদক্ষেপের অভাবে শত শত ছাত্রছাত্রীদের শিক্ষাবর্ষ নষ্ট হবার মুখে। জানা যায় আগামী জুলাই মাস নাগাদ ভর্তি প্রক্রিয়া ও নতুন স্নাতকোত্তর শ্রেণীর সূচনা হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত কলেজগুলোর ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা নিয়ে চূড়ান্ত গাফিলতি হয়েছে। এই কারণে ছাত্রছাত্রীদের, বিশেষ করে পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। তাই প্রশ্ন হচ্ছে, কি চলছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে? কেন এই ধরনের বিশৃঙ্খলার শিকার হচ্ছে পড়ুয়ারা? সময় মতো শিক্ষা পাওয়ার অধিকার থেকে কেন বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা? তাছাড়া রাজ্যের উচ্চশিক্ষায় শিক্ষক স্বল্পতা এবং পরিকাঠামোর অভাব রয়েছে বলে বারবার অভিযোগ ওঠে। উচ্চশিক্ষায় এই সমস্যাগুলোর জন্য একদিকে যখন একাংশ ছাত্র সংগঠন এনইপি 2020-কে দায়ী করছে, অন্যদিকে উচ্চশিক্ষা দপ্তরের পরিচালনার দক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে অনেকেই। তাই জানা প্রয়োজন, কি চলছে রাজ্যের কলেজগুলোতে এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিতে? কোথায় কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা, আর সেই সব সমস্যার সমাধানে কি কি করা প্রয়োজন? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের শিক্ষার আঙ্গিনায় বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে আজ আমার সাথে রয়েছে রাজ্যের সারা ভারত ফেডারেশনের নেতৃত্ব শুভদীপ মজুমদার। শুভদীপ, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। আর অবশ্যই দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা এই অনুষ্ঠানে এবিভিপির একজন নেতৃত্বকে চেয়েছিলাম, একজন ছাত্র নেতাকে আমরা অবশ্যই চেয়েছিলাম আজকের এই অনুষ্ঠানে, যাতে আমরা ওনাদেরও কথা জানতে পারি, শুনতে পারি। কিন্তু এবিভিপি থেকে কেউ আজ এই অনুষ্ঠানে আসেননি। বারবার যোগাযোগ করা সত্ত্বেও ওনারা আমাদের ফোন রিসিভ করেননি। প্রথমবার রিসিভ করে পরে জানাবেন বলেও কিন্তু ওনারা আজকের অনুষ্ঠানের জন্য কোনো নেতৃত্বকে পাঠাতে পারেননি। শুভদীপ, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা কবে হবার কথা ছিল এবং হলো না কেন? সমস্যাটা কোথায়? আমি আজকে আপনাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায় যারা আমাকে দেখছেন সবাইকে আমি আমার সংগঠন সারা ভারত ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। বিষয়টা হলো, আপনি যে প্রশ্নটা করলেন, প্রথম যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল কবে, এই জুন মাসের মধ্যে ওদের 6 সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। আচ্ছা। এবং জুলাই মাস থেকে ওদের মাস্টার্সের সব ভর্তি প্রক্রিয়া শেষ করে ইতিমধ্যে জুলাই মাসের 15 তারিখের পর থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। আচ্ছা। কিন্তু এটা ইউজিসির মতে। কিন্তু আমরা দেখেছি যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বাকি ভারতবর্ষে সবগুলো বিশ্ববিদ্যালয় যখন করোনা অতিমারির পরে, সত্যি তো আমরা যখন অনলাইন ক্লাস করছিলাম, আমরা তো একটা মহামারীর কারণে পিছিয়ে গেছিলাম, তা বাস্তব, আমাদের মেনে নিতে হবে। আমাদের সেরকম পরিস্থিতি ছিল না সেভাবে স্বাভাবিকভাবে আমাদের ক্লাস করার ক্ষেত্রে বা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে, তাই আমরা পিছিয়ে গেছিলাম। কিন্তু করোনা 2021-এর পর আর আমরা দেখতে পাইনি। কিন্তু 21-এর পর যখন সবগুলো বিশ্ববিদ্যালয় নিজের পরিকাঠামো সেই করোনা পূর্বের যেভাবে ছিল সেভাবে নিয়ে যেতে পেরেছে, আমাদের বিশ্ববিদ্যালয় এখন অবধি, আমাদের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখন অবধি তা ওই জায়গায় নিয়ে যেতে পারেনি। আচ্ছা। আমরা দেখলাম যে এই যে 6 সেমিস্টারের পরীক্ষা, যেটা মের 28 তারিখ 21 তারিখ শেষ হলো, সরি 28 তারিখ না 21 তারিখ শেষ হলো। 6 সেমিস্টার, 5th সেমিস্টার, ওকে। 5th সেমিস্টারের পরীক্ষা মের 28 তারিখ, 21 তারিখ, 21 তারিখ শেষ হলো। আমরা দেখলাম এই পরীক্ষার যখন শিডিউল ওরা ঘোষণা করলো, আমরা জানি না ওরা কি বেসিসে ঘোষণা করলেন। ওদের কি ইউজিসির সাথে কোন রকম ভাবে
বা এনটিএ এর সাথে, কারণ এনটিএ যে ভর্তি প্রক্রিয়াতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে তো ভর্তি হয় ছাত্ররা, তো তাদের কি এনটিএ এর সাথে কোনো যোগাযোগ ছিল কি ছিল না আমরা জানি না। হঠাৎ করে হুট করে একটা রুটিন জারি করে দিলেন। অনিশ্চয়তার মধ্যে ছাত্ররা ছিল 1 মাস ধরে। পরীক্ষা কি মে মাসে, মার্চ মাসে হবে, এপ্রিল মাসে হবে, কবে হবে, এটা টানা হেচড়া করতে করতে মে মাসে বললো প্রথমে। তারপরে দেখা গেল যে সিইউটির যে এক্সাম শিডিউল, সেই এক্সাম শিডিউলের সাথে আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যে 5th সেমিস্টারের যে পরীক্ষার যে শিডিউল, সেই শিডিউল ক্ল্যাশ হচ্ছে। আচ্ছা, আমরা ছাত্র ফেডারেশন ওইখানে চিঠি দিই, আমরা ফোনে আমরা জানার চেষ্টা করি কি কারণে এরকমের ঘটনা হয়। আমরা মাননীয় কন্ট্রোলার অফ এক্সামিনেশন প্রফেসর চিন্ময় বাবুর সাথে আমরা দেখা করি। দেখা করে আমরা বলি যে ইতিমধ্যে যে যে ডেটগুলো ক্ল্যাশ হচ্ছে সেগুলোকে পিছানো হোক, এবং এমন ভাবে পরীক্ষার শিডিউলটা আবার রিভাইজ করে আবার পাবলিশ করা হোক যেভাবে যে ছাত্রদের যেমন সিইউটির পরীক্ষা এবং সেমিস্টার পরীক্ষা একসাথে ক্ল্যাশ না হয়। তারপরে দেখা গেল কিছুটা ওরা দূর করতে পেরেছিল, পুরোটা পারেনি। আচ্ছা, এখানে আমরা একটু ইন্টারাপ্ট করব আমি আপনাকে। সদীপ, এই যে ক্ল্যাশ হচ্ছিল আপনি বলছেন, সিইউটির পরীক্ষা কারা দিচ্ছিল? সিইউটির পরীক্ষা পোস্ট গ্রাজুয়েট যারা তারা দেবে? পোস্ট গ্রাজুয়েটের সিইউটিটা না না, হ্যাঁ পোস্ট গ্রাজুয়েট ভর্তির জন্য সিইউটি, ভর্তির জন্য যারা এখন 5th সেমিস্টার যারা দিচ্ছে হ্যাঁ তারা কি সিইউটি দিতে পারবে? হ্যাঁ, আচ্ছা, তারাই তো দেওয়ার কথা ছিল। কারণ না 6th সেমিস্টার দেওয়ার পর না 5th সেমিস্টার পরও দেওয়া যায় না, 5th সেমিস্টার চলাকালীন পরীক্ষাটা হয়। 6th সেমিস্টার মানে 5th সেমিস্টারের নিয়ম মতো, মানে ইউজিসি নিয়ম যদি আমরা দেখি, এটা তো 6th সেমিস্টারে হওয়ার কথা। আমাদের ইউনিভার্সিটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এত উন্নত স্থানে আছে যে তখন 5th সেমিস্টারে পরীক্ষা চলছিল। আচ্ছা, তো এই ক্লেশের কারণে তো ছাত্রছাত্রীদের তো একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছিল, একটা উদ্বেগের মধ্যে ওরা ছিল। তো যাই হোক, কিছুটা হলো রিলিফ পেয়েছিল আমাদের, এবং শুধু আমাদের নয়, বিভিন্ন ছাত্র সংগঠনে সেটা নিয়ে আওয়াজ তুলেছিল। শুনুন, এটা তো এভাবে বলা হয় না যে আমি একমাত্র করেছি। না, কি করা হয়েছিল তখন? তখন কি মানে এই যে 5th সেমিস্টারের ডেট গুলো চেঞ্জ করা হয়েছিল, এগিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, মানে এই যে ডেট গুলো ক্ল্যাশ হচ্ছিল সিইউটির সাথে, সেগুলোকে আবার রিশিডিউল করে পিছিয়ে নেওয়া হয়েছিল পরীক্ষা। তো আমরা দেখলাম, তারপরে আমরা দেখলাম যে এখন পরীক্ষা শেষ হয়েছে, এখনো ইভালুয়েশন 5th সেমিস্টার পরীক্ষার যে খাতা আনসার শিটের এখনো শুরু হয়নি। আচ্ছা, তারপরে ইভালুয়েশন শেষ হবে, ওদের 6th সেমিস্টার এখন ক্লাস চলছে। কিন্তু আমরা যদি ইউজিসি নিয়ম অনুযায়ী দেখি, মিনিমাম 6 মাস সময় দিতে হবে। তাহলে আমরা মে মাসের 21 তারিখ শেষ হলে জুন মাসের 6 তারিখ থেকে ওদের ক্লাস শুরু হয়েছে। আচ্ছা, মানে এখন জুন মাসে আজকে 23 তারিখ, তার মানে 1 মাস হয়ে গেছে, এখনো ইভালুয়েশন শুরু হয়নি। তারপরে যারা পাস করবে সেখান থেকে শুরু করে 6 মাস লাগবে 6th সেমিস্টারে যেতে, মানে সেপ্টেম্বর। ওকে, মিনিমাম সেপ্টেম্বর। তাহলে সেপ্টেম্বরের পরীক্ষা হলো, আমি ধরলাম সেপ্টেম্বরেই পরীক্ষা হচ্ছে, সেপ্টেম্বরে শেষ হলো, মনে করুন 6 মাস হলো তো সেপ্টেম্বর হচ্ছে না, আমি ধরলাম। মানে ওরা তো 6 মাসে কোনোদিনই সেমিস্টার করে না। আচ্ছা, ওরা 3 মাস 4 মাসের সেমিস্টার করে। আমি সেপ্টেম্বর অবধিও যদি ধরি, তাহলে আমরা দেখলাম যে সেপ্টেম্বরের পরে যদি অক্টোবরে পরীক্ষা হয়, তারপরে রেজাল্ট দেবে, তারপরে মানে ওদের। আর ত্রিপুরা ইউনিভার্সিটি একটা খুব ভালো স্বভাব, জানেন তো, পরীক্ষার রেজাল্ট বের হয় তার 4 মাস পরে ওদের যে সার্টিফিকেটটা, মার্কশিটটা, এটা আসে 4 মাস পরে, আর যে পাসিং সার্টিফিকেট আসে 3 বছর পরে। আচ্ছা, এই সিস্টেমটা কি নতুন চালু হয়েছে না আগে থেকে ছিল? মানে বরাবর জন্মলগ্ন থেকেই চলছে? না, জন্মলগ্ন থেকে না, 2018 এর আগ অবধি আমরা দেখেছি সময় মতো ইয়ে হতো, কনভোকেশন হতো, সার্টিফিকেটও সময় মতো দেওয়া হতো। 2018 পর থেকে যখন নতুন ভিসি আসলেন, তখন থেকে কি হলো, এই 2021-এ প্রথম, সরি 21 না, আমি ভুল বলেছি, 2022-এ প্রথম ইয়ে হলো, প্রথম কনভোকেশন হলো 2018-র পর। আচ্ছা, তারপরে এখন রিসেন্টলি আরো দুটো হলো। এখন শিডিউল ওয়াইজ প্রতি বছর হচ্ছে, কিন্তু দেখা গেছে এত বছরে এতগুলো জমে গেছে সার্টিফিকেট, ওরা দিয়েই শেষ করতে পারছে না। আচ্ছা, তো কি হলো, আমি বলছি, আমি ব্যাচেলর ডিগ্রি পাস করেছি 2021-এ, আমি আমার সার্টিফিকেট পেয়েছি 2025-এ। আচ্ছা, মানে ব্যাচেলর ডিগ্রির যে পাসিং সার্টিফিকেট পেয়েছি 2025-এ। তাহলে ভাবুন না কি এরকম অবস্থা একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। এই হলো অবস্থা। আমি একটু বলছি যে তারপরে এখন যে পরিস্থিতি হচ্ছে, ওদের মধ্যে, ছাত্রদের মধ্যে আবার একটা অনিশ্চয়তার সৃষ্টি হচ্ছে যে ওরা কি ভর্তি হতে আসলেও পারবে। কারণ
সিইউটি পাস করলো, ওদের তো ভর্তি প্রক্রিয়া তো অলরেডি শেষ হয়ে গেছে বিভিন্ন কলেজে। আচ্ছা, যারা মনে করবে দিল্লি ইউনিভার্সিটি যাবে, সবাই তো আর ত্রিপুরা ইউনিভার্সিটিতে পড়ে না, এখন সবাই মানে ভালো ইউনিভার্সিটি গুলো যেতে চায়। ত্রিপুরা ইউনিভার্সিটি তো দিনের দিন অধঃপতন হচ্ছে, যেখানে আগে আমাদের টপ 100-এ ছিল, এখন টপ 200-তে নেই ত্রিপুরা ইউনিভার্সিটি। তো এই অধঃপতনের কারণে ছাত্রছাত্রীরা এখন বাইরের যে ভালো ইউনিভার্সিটি গুলা, দিল্লি ইউনিভার্সিটি, জেএনইউ বলুন, যাদবপুর বলুন, প্রেসিডেন্সি বলুন, জামিয়া মিলিয়া বলুন, আমি এই কয়েকটা নাম নিলাম জাস্ট, এমন ইউনিভার্সিটি গুলোতে যেতে চায়। দেখা গেল তাদের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন ওরা কি করছে, যারা ভর্তি হয়েছে তাদের এখন ভর্তি চলছে, হেল্প ডেস্ক খোলা হচ্ছে বিভিন্ন জায়গায়, কারণ আমাদের সংগঠনে তো হেল্প ডেস্ক লাগাচ্ছেন ওই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতে। আমরা জানি যে এখন ওরা ভর্তির মানে যে বাকি ফর্মালিটি গুলা, সেগুলো ওরা মেরিট লিস্ট বেরিয়ে গেছে, বাকি ফর্মালিটি গুলা ওরা শেষ করছে। আচ্ছা, তা আমরা দেখছি এবার ত্রিপুরা ছাত্রছাত্রীরা কিভাবে ভর্তি হবে, এবং দেখা যাবে ত্রিপুরা ইউনিভার্সিটির 99% সিট এখন যারা বাইরের রাজ্যে আছে, যারা অন্য রাজ্যে আছে, তারা ক্যাপচার করে বসে থাকবে। ত্রিপুরার যারা অরিজিনাল ছাত্রছাত্রী, তারা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারবেন না। এটার দায় কে নেবে? কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কারণে যদি ছাত্রদের লস হয়, তাহলে সেই 1 বছর লসের দায় তার কম্পেনসেট করতে পারবে ত্রিপুরা ইউনিভার্সিটি ছাত্রদের লাইফে? না, শুধু একটা জিনিস একটু বোঝার আছে, একটু মানে সেখানে আরো গভীরে গিয়ে, এই যে আপনি যেটা বলছেন যে 2022 সালের পর থেকে বা 2021 সালের পর থেকে, কোভিড সিনারিওর পর থেকে এরকম ভাবে পিছিয়ে গেছে অনেকটা, যেহেতু আমরা সেটা অনলাইন তখন পড়াশোনা হচ্ছিল, না 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 অফলাইন হচ্ছিল। করোনার সময় যে পিছিয়ে গেছিল সেটা আর মেকআপ করতে পারেনি ত্রিপুরা ইউনিভার্সিটি। সেটাই আমি বলছি যে সেটাই কি এখনো মেকআপ চলছে এখনো? এবং যদি সেটা হয়ে থাকে তাহলে গত বছর একই কন্ডিশন ছিল? গত বছর মানে 2024-এ 2023-এ একই কন্ডিশন কি ছিল কি? তো 2021-এ এই ঘটনা হয়েছিল, 2022-23 একটু টাইম মতো হয়েছিল, অলদো লেট বাট তো টাইম মতো হয়েছিল। কিন্তু এবার তো পুরো 8 মাস লেট, পুরো 8 মাস লেটে চলছে ত্রিপুরা ইউনিভার্সিটি। ওকে, তাও যদি জুন মাসে পরীক্ষা হয়, মানে জুন মাসে যদি সেশন শুরু হয় 6 সেমিস্টারের জন্য, জুলাইতে যদি শুরু হয়, তাহলে 6 মাস যদি হয়, তাহলে এখন আপনি হিসাব করলেন 8 মাস। যদি জুলাইতে শুরু না হয় তাহলে আরো পিছিয়ে গেল। ব্যাপারটা কেমন হবে? কোনটা? যদি জুলাই মাসে শুরু না হয় সেশন, যদি 6 সেমিস্টারের জন্য সেশন যদি না শুরু হয়, শুরু হতে বাধ্য, ইউজিসি গাইডলাইন্স। ওকে, তাহলে পরীক্ষা হবে 6 মাস পরে। এটাই তো সেপ্টেম্বরে কি করে পরীক্ষা হবে? ওরা সেপ্টেম্বরে, আমরা ধরছি সেপ্টেম্বরটা একটা এক্সাক্ট 2 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। জুলাই আগস্ট মাস। না 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 না, ওটা মাস্টার ডিগ্রি পরীক্ষা না তো। আচ্ছা, আমি তো ব্যাচেলর 6 সেমিস্টারের কথা বলছি। সেটাই তো বলছি, ব্যাচেলর 6 সেমিস্টার, 5th সেমিস্টারের পরীক্ষা তো মে মাসে হলো। হ্যাঁ ঠিক, তো 6 সেমিস্টারে যাওয়ার জন্য, 5th থেকে 6 সেমিস্টারে যাওয়ার জন্য কতদিন সময় লাগে? মানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে 6 মাস। তো কত ইউনিভার্সিটি কত দিচ্ছে? ত্রিপুরা ইউনিভার্সিটি কত দিচ্ছে? কত সময় দিচ্ছে? ত্রিপুরা ইউনিভার্সিটি এমনও মানে আমরা एग्जांपल দেখব, ওরা 1 মাসে পরীক্ষা নিয়েছে। আচ্ছা, 1.5 মাসে পরীক্ষা নিয়েছে, 2 মাসে পরীক্ষা নিয়েছে। ওরা কোনোদিনই তো ছাত্রদের 6 মাস সময় দেয় না। ওরা তো বরাবরই আগে পরীক্ষা নিচ্ছে, মিনিমাম 3 মাস সময় দেয়, 3 মাস সময় দেয়, এর বেশি ওরা সময় দেয়ই না ঠিক মতো ছাত্রদের। ওকে, আমি অন্য একটা বিষয়ে যাব শুভদীপ, কিন্তু তার আগে এই ব্যর্থতা কেন, মানে সমস্যাটা কোথায় দেখছেন? সমস্যা আমি একটা কথা বলছি, দেখুন যেভাবে পরিকাঠামোগত একটা যে সমস্যা তো আছে, ল্যাকিং এর বিষয়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছেন, ওনার মনোযোগ কিভাবে ইউনিভার্সিটিকে আরো উন্নত করবে সেই দিকে নয়, উনি ব্যস্ত কিভাবে আরএসএস পরিচালিত যে সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে প্রোগ্রাম করতে ব্যস্ত উনি। আপনি দেখবেন ইউনিভার্সিটি যদি 100টা প্রোগ্রাম হয়, 95টা ইন কোলাবোরেশন উইথ কোনো না কোনো আরএসএস অ্যাফিলিয়েটেড সংগঠনের সাথে হচ্ছে। উনি ব্যস্ত আরএসএস কে খুশি করতে, উনি ব্যস্ত ত্রিপুরা শাসক দলের নেতাদের খুশি করতে, ওনার কোনো ধ্যানই নেই যে ইউনিভার্সিটির রসাতলে চলে যাচ্ছে। এটাই একমাত্র কারণ। এবং আপনারা তো দেখেছেন আমাদের যিনি রেজিস্ট্রার, উনি 6 মাস দিল্লিতে বসেছিলেন, দিল্লিতে বসে ত্রিপুরা ইউনিভার্সিটির টাকায় উনি ওখানে ঘুরলেন, খেলেন, সবকিছু করলেন। তারপরে যখন ত্রিপুরা নিউজ পেপারে লেখালেখি হলো, তখন কি হলো, তখন উনি ফিরে আসলেন। কিন্তু এবারও
দেখা যাচ্ছে ওনার একটা বড় উদ্যোগ আছে, উনি তো খুব আরএসএস পন্থী লোক, তো উনিও ব্যস্ত এবার আরএসএস কে কিভাবে খুশি করবেন, নিজের পোস্ট কিভাবে বুঝিয়ে রাখবেন সেটাতে ব্যস্ত। ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রার কোনো মতেই কিভাবে ত্রিপুরা ইউনিভার্সিটিকে উন্নত করতে হবে তার দিকে ওদের কোনো নজর নেই। আর অবাক করার বিষয় হলো আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন 6 সেমিস্টারের পরীক্ষা হয়নি, আমরা দেখাতে চাইছি আমাদের সারা ভারত ছাত্র ফেডারেশনের ন্যাশনাল কাউন্সিল ইউজিসি কে লেটার লিখলো যে এই ব্যর্থতার কি কারণ, তার আমরা বলছি ইতিমধ্যে ছাত্রদের উপরে চাপ না বাড়িয়ে ইতিমধ্যেই সেমিস্টার দ্রুত গতিতে শেষ করতে হবে এবং এটাও নজরে রাখতে হবে যে ছাত্রদের উপরে কোনো প্রকার যেমন চাপ না দেওয়া হয়, যেভাবে হোক সিলেবাস অ্যাডজাস্টমেন্ট হোক, যে এই ইউজফুল যেটা হবে ছাত্রদের জন্য সেই রাস্তায় হেঁটে শেষ করতে হবে। তাহলে এই যে যারা আমি একটু বলে ওকে না সেটা আপনাদের দাবিগুলো কি সেটা অবশ্যই না দাবি না, আমি বলছি ত্রিপুরা রাজ্যের বাকি সংগঠনগুলা এবং এবিভিপি কলেজে ওয়াইফাই লাগানোর জন্য আন্দোলন করতে পারে, মানে অযৌক্তিক কিছু কারণ নিয়ে আন্দোলন করতে পারে। আমরা দেখলাম না এই যে পরিস্থিতি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা, এই নিয়ে বাকি সব সংগঠন চুপ করে বসে আছে, কাদের কোনো হেলদোল নেই, মাথা ব্যথা নেই যে ছাত্রদের জীবনটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। ওকে ঠিক, আপনাদের কি দাবি সেটা শুনবো, তার আগে একটা জিনিস আমি জানতে চাইছি আপনার কাছে যে এই যে সিইটি পরীক্ষা, তাহলে এবার যারা 5th সেমিস্টার 21 তারিখ যারা 5th সেমিস্টার পরীক্ষা দিল 2025 সালের 21শে মে যারা দিল, এবং 6th সেমিস্টার কবে সেটা এখনো অনিশ্চিত, পরীক্ষা কবে হবে আপনি বলছেন জুন মাসের 6 তারিখ মানে জুন মাসের 15 তারিখের পর থেকে ক্লাস শুরু হবে, জুন মাসের 15 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, জুন না জুলাই জুলাই মাসের 15 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে, এখন সেটা অনিশ্চিত। তাহলে কি এরা কি সিইটি পরীক্ষা দিতে পারবে, পিজি সিইটি কারা যারা এবার 5th সেমিস্টার না ওরা তো বসেছে পরীক্ষায় বসেছে পরীক্ষা নিয়ে সিইটি পরীক্ষা নিয়ে তো কোনো সমস্যা হয়নি তাদের, না পরীক্ষা হয়নি তো, ওকে ফাইন। তাহলে এরা সিইটি পরীক্ষা মানে অন্য কলেজে ভর্তি হওয়ার জন্য সিইটি পরীক্ষা দিয়েছে, অন্য কলেজে না মানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সিইটি পরীক্ষা দিয়েছে। এখন এখান থেকে 6 যদি ক্লিয়ার না হয়, 6th পরীক্ষা কবে হবে অনিশ্চিত হয়ে অনিশ্চিত, তাহলে কি হবে? ওরা অ্যাডমিশন তো পাবে না, এটাই তো আমরা বলছি যে 6 সেমিস্টার রেজাল্ট যদি ওরা দেখাতে না পারে ওরা তো ভর্তি হতে পারবে না। এবং কতদিন অবধি দেখাতে পারবে, কতদিন অবধি সুযোগ থাকে, এটাই অনেকে জানে না হয়তো যে কতদিন অবধি সুযোগ থাকে, যারা 6 মান্থ সময় থাকে। এখন সিইটি পরীক্ষা হয়ে গেছে, ইভ্যালুয়েশন হয়ে যাবে, রেজাল্ট বেরিয়ে যাবে বা যেটাই হোক, এখন তারপর এরপর থেকে 6 মাস আপনি তো বলছেন 6 মাস, কিন্তু কথাটা দেখুন 6 মাস পরে ওইখানে সিট ভ্যাকেন্সি তো থাকতে হবে, ভ্যাকেন্সি যদি সিটি না থাকে ওরা ভর্তিটা কোথায় হবে? সব সিটি তো এখন ফিল আপ হয়ে যাবে, বাকি রাজ্যের যারা আছে তারা ফিল আপ করে। আমাদের ছাত্ররা যারা পরীক্ষা দিল তারা তো মার্কশিটই দেখাতে পারবে না, তাদের পরীক্ষাই হয়নি, ওটা তো আছে, ওটা তো দেখাতেই পারবে না। আর আমরা যদি মনে করেন কোনোভাবে ওরা যদি ডিলে করায়, ইউনিভার্সিটি রিকোয়েস্ট করে যদি ডিলে করায়ও, তারপরে তো সিটি তো নেই ওদের। ওকে, নরমালি গোটা ভারতবর্ষে বিভিন্ন যে ইউনিভার্সিটি রয়েছে, বিভিন্ন আমাদের বিভিন্ন কেন্দ্রীয় ইউনিভার্সিটি রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি তাদের 6 সেমিস্টার মানে এভারেজে কখন শেষ হয়ে যায়, কোন মাসে শেষ হয়? একদম জুন মাসের লাস্টের দিকে শেষ হয়ে যায় সবার। ব্যতিক্রম কিছু আছে আমাদের মতো, আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির মতো, যে অন্য কোন জায়গায় কোনো খবর আছে, অন্য কোন স্টেটে বা কিছুতে যেখানে এরকম ভাবে পিছিয়ে গেছে? সব জায়গায় কোপ আপ হয়ে গেছে, আমি ক্লিয়ারলি বলছি আপনাকে, সব জায়গায় কোপ আপ হয়ে গেছে, সব সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন শুরু করেছে। আর যাদবপুরের মতন ইউনিভার্সিটি, ওরা তো স্টেট ইউনিভার্সিটি, ওরা পর্যন্ত অ্যাডমিশন শুরু করে দিয়েছে। ওকে, আপনারা কি দাবি করছেন এখন? দেখুন, আপনারা সেদিন সাংবাদিক সম্মেলন করেছেন এবং কিছু দাবি সামনে রেখেছিলেন, একটু বিস্তারিত বুঝতে চাইবো যে আপনাদের দাবিগুলো কতটা যুক্তিযুক্ত, আপনারা কি দাবি করছেন? দেখুন, আমাদের দাবি হলো, আমরা দাবি করছি ইতিমধ্যেই যে 5th সেমিস্টার কবে হবে, ওকে, তার একটা শিডিউল, 5th না 6th, সরি 6th সেমিস্টার, সরি 6th সেমিস্টারে পরীক্ষা কবে হবে সেটার যে শিডিউল, সেই শিডিউলটা জারি করুক ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, ওকে, যে আমরা এই মাসে আমরা নেব, ডেট না হয় ওরা পড়ে দেবে, কিন্তু মাসটা তো ওরা ডিক্লেয়ার করুক যে একটা এম, যে এত তারিখ আমরা নেব। এবং কিভাবে এবং ছাত্রদের যে মানে হুট করে দিয়ে দিলাম, যেমন প্রিপারেশনের টাইম দিলাম না, একটা মানে ওদের খুশি মতো দিয়ে দিলাম, এটা হবে না, ছাত্রদের একটা প্রিপারেশনের টাইম দিতে হবে। কারণ 6 সেমিস্টারের মার্ক একটা বড় ফ্যাক্টর, কারণ এটার মধ্যে প্রজেক্ট মার্ক আছে 100 মার্কের, এইটা একটা টার্নিং পয়েন্ট একটা ছাত্রের রেজাল্টের, ওকে, এই টাইম দিতে হবে।
এবং আমরা দেখেছি বিভিন্ন সময় যে এই যে আমি আবার একটা পয়েন্ট আমি ভুলে মিস করে গেছিলাম, যেটা হলো 5th সেমিস্টারে যখন ওরা পরীক্ষা নিল, ওইখানে একটা অবাক করার বিষয় হলো বিভিন্ন যে কলেজগুলা ওরা ওদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট শেষই করতে পারলো না, তার আগেই ওরা মানে এক্সাম শিডিউল দিয়ে দিল। 5th সেমিস্টারের যে ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট হয় না প্রতি কলেজে, সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টই শেষ করতে পারলো না, হুট করে ত্রিপুরা ইউনিভার্সিটি একটা মানে পরীক্ষার শিডিউল দিয়ে দিল। আমরা বলবো যে এইভাবে ইলেকশন মানে ওদের যে শিডিউলটা, এক্সাম শিডিউলটা সেইভাবেই দেওয়া উচিত যেমন কলেজগুলা টাইমলি ওদের ইভালুয়েশনও শেষ করতে পারে। ছাত্রদের উপরে চাপ কমাতে হবে, পরীক্ষা শিডিউল দেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে ছাত্রদের অ্যাডিকুয়েট টাইম, ছাত্রদের উপরে চাপ না পড়ে, এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট শেষ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সময় দিতে হবে। ওকে, এখানে আমি আবার একটু ইন্টারাপ্ট করব। এই যে আপনি বলছেন সময় দিচ্ছে না, একটা সেমিস্টার থেকে আরেকটা সেমিস্টার অবধি যাওয়ার জন্য যে সময়টা দরকার একজন এডিকুয়েট টাইমটা দেওয়া হচ্ছে না। এখানে সিলেবাসে কি কোনো কাটছাট করা হচ্ছে? যেহেতু ধরুন কথার কথা আমি ধরে নিলাম 5th থেকে 6th যেতে যদি 3 মাস সময় হয়, তাহলে কি এখানে সিলেবাসে কোনো কাট হয়? সিলেবাসে কোনো কাটছাট ওরা করছি না, ফুল সিলেবাস দিচ্ছেন, কিন্তু অর্ধেক টাইম দিচ্ছে। এটাই তো বিষয় যে ত্রিপুরা ইউনিভার্সিটি কি হারে অরাজকতা চলছে ত্রিপুরা ইউনিভার্সিটির ভিতরে, ত্রিপুরা ইউনিভার্সিটি পরিকাঠামোয়, যে ছাত্ররাদের নিয়ে ওরা মানে লিটারালি এটা ছেলে খেলা চলছে। কারণ ওরা ছাত্রদের উন্নত শিক্ষা কি দেবে, ওরা নিজেরা কিভাবে চলবে সেটার শিডিউলই তো ঠিক করতে পারে না। তারপরে আমরা যেটা বললাম যে অন্য যে পোস্ট গ্রাজুয়েশন যে ইনস্টিটিউট গুলো আছে বা ইউনিভার্সিটি গুলো আছে তাদের সাথে আর্জেন্ট কোঅর্ডিনেশন করতে হবে, ঠিক আছে? যেমন অ্যাডমিশন, ছাত্রদের অ্যাডমিশন কিভাবে করানো যায় ত্রিপুরা ছাত্রদের, কারণ এটা তো ফুললি ত্রিপুরা ইউনিভার্সিটি ফেলিওর, এটা ছাত্রদের ফেলিওর না, ছাত্রদের তো দোষ নেই, ত্রিপুরা ইউনিভার্সিটির ব্যর্থতার কারণে এই অবস্থা হয়েছে। ওরা আমরা বলবো যে বিভিন্ন অন্য ইউনিভার্সিটি গুলোর সাথে কোঅর্ডিনেশন করে কিভাবে ওদেরকে লেট এডমিশন করানো যায় কিনা ভ্যাকেন্সি সিট গুলো, এখন যদি সিট যদি নাই থাকে সেখানে সিটি বা অ্যালটমেন্ট কি করে করবে অন্যান্য ইউনিভার্সিটি? ঠিক, যাদবপুর ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটির জন্য কটা সিট রাখবে? এক্সাক্ট আমি ওইটা তো একটা ভ্যালিড পয়েন্ট। যে ভ্যাকেন্সি সিট গুলো আছে সেগুলোতে যেমন ত্রিপুরা মানে স্টুডেন্টদের চান্স দেওয়া হয়, প্রায়োরিটি পায়, সেটার জন্য কোঅর্ডিনেশন তৈরি করতে হবে। সেই কোঅর্ডিনেশন করা বা সেই ক্ষমতা কি ত্রিপুরা ইউনিভার্সিটির আছে? নেই, ইউজিসির মাধ্যমে করতে হবে। একদম ইউজিসি কে আমরা তো এইটাই দিলাম। আমি তো সত্যি কথা, আমি তো দাবিটা তো ইউজিসির কাছে দিয়েছি। এখানে যে আমরা যে আমাদের ন্যাশনাল কাউন্সিল যে লেটারটা দিয়েছেন, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট বিয়াস দেবাঙ্গে এবং আমাদের জেনারেল সেক্রেটারি দীনেশ শ্রীরাঙ্গারাজের যে সাইন করা যে লেটারটা ইউজিসির কাছে গেছে, আমরা তো ইউজিসি কেই দাবিটা করেছি যে কোঅর্ডিনেশন তৈরি করে কিভাবে ছাত্রদের এই বছরটা বাঁচানো যায় তার দিকে নজর দিতে হবে। এবং আমরা বলেছি কিভাবে ইনকোয়ারি বসাতে হবে, এই রুট কজ দেখতে হবে কি কারণে এরকমের একাডেমিক ফেলিওর, এটা অবশ্য একাডেমিক ফেলিওর, এই একাডেমিক ফেলিওর কেন হচ্ছে তার জন্য একটা ইনকোয়ারি ইউজিসি কে করতে হবে, এবং তার যে একদম রুট কজ কি আছে সেটা বের করে ইমিডিয়েটলি প্রবলেম সলভ করে ইউনিভার্সিটিকে আবার জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। এবং ওকে, তার মানে আপনি একটা জায়গায় আমি আরো একটু করব, আপনি ইন্টারাপ্ট করছি আরো একবার। একটা কথা তো এখানে স্পষ্ট হচ্ছে আপনার যে অভিযোগ সেখানে, যে ত্রিপুরা ইউনিভার্সিটি অনেকটা ইন্ডিয়ান রেলওয়েজ এর মতো, আগে যেমন ছিল ইন্ডিয়ান রেলওয়েজ, যে টাইমের অনেক পেছনে চলছে, ত্রিপুরা ইউনিভার্সিটি এখন অনেকটা এরকমই চলছে। এখন সেটাই হচ্ছে যে আপনি বলছেন যে প্রায় 8 মাস পেছনে চলছে। মে মাসের 21 তারিখ 5th সেমিস্টার হয়েছে, মে মাসের 21 বা মে জুনের মধ্যে 6th সেমিস্টার হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে অলরেডি একটা সেমিস্টার পেছনে চলছে ত্রিপুরা ইউনিভার্সিটি। ওকে, নেক্সট আপনাদের কি দাবি? এই আমাদের এই 5টে দাবি আছে, তো এই দাবিগুলাই আমরা করছি। এবং প্রথম যেটা বললাম আমরা, এই যে যখন কখনো এরকম হচ্ছে যে আপনি বলছেন 2022 সাল থেকে এরকম পিছিয়ে যাচ্ছে, কখনো কখনো 2023 কোপ আপ হয়েছিল কিছুটা, আবার পিছিয়ে গেছে। এখন যখন এরকম তাড়াহুড়া করা হয়, হঠাৎ করে কোনো পরীক্ষার শিডিউল ঘোষণা করা হয়, তখন ছাত্রছাত্রীদের যারা ওখানে প্রফেসররা রয়েছেন বা টিচিং স্টাফ ফ্যাকাল্টিরা রয়েছেন, ওনারা কোনো ধরনের সহায়তা করেন কিনা? দেখুন, সহায়তা ওরা তো বলে যে ইউনিভার্সিটির সাথে তোমরা কথা বলো, কারণ দেখুন এই যে ডিসিশন, সেই ডিসিশন তো ইউনিভার্সিটির হাতে না, ফ্যাকাল্টিদের হাতে না কোনো
কারোর হাতে। ফ্যাকাল্টিরাও তো বলছে যে এত তাড়াতাড়ি পরীক্ষা নিলে আমরা তো সিলেবাস শেষ করতে পারছি না, আমরা ইন্টারনাল। এটা কিন্তু শুধু ছাত্রদের একটা অভিযোগ যে এমন না, ফ্যাকাল্টিদেরও একটা অভিযোগ আছে যে আমরা টাইম মতো আমাদের যে সিলেবাস শেষ করতে, কারিকুলাম শেষ করতে পারছি না, ইন্টারনাল অ্যাসেসমেন্ট শেষ করতে পারছি না। এটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ওকে, এবং তাদেরও একটা বড় অভিযোগ এটা নিয়ে, তারাও অনিশ্চয়তা আছে, মানে তারাও সন্তুষ্ট নয় ত্রিপুরা ইউনিভার্সিটি ব্যবহারে এই পরিকাঠামো। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে রাস্তা অবরোধ করেছিল, ধর্নায় বসেছিল, এবং তারপর তারা পাশ করে যায়। একটা কোনো কিছু করার পর এরকম একটা ব্যবস্থা করা হয় যে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়। এখন এই ক্ষেত্রে এখন ছাত্রছাত্রীরা কেন চুপ আছে, যখন তাদের পুরো, আপনি বলছেন যে প্রায় 8 মাস পিছিয়ে যাচ্ছে তারা, তাহলে ছাত্রছাত্রীরা চুপ করে আছে কেন? তাহলে এখানে সমস্যাটা কোথায়? দেখুন, ওই মানে শুধু আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, আমি চুপ এর জন্য বললাম, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে অন্য কোনো ছাত্র সংগঠন এই নিয়ে কথা বলছে না। অন্য কোনো ছাত্র সংগঠন কথা বলছে না মানে ছাত্রছাত্রীরা চুপ আছে। তাহলে শুধু একমাত্র এআইএসএফ কেন কথা বলছে? ছাত্রছাত্রীরা কথা বলছে না সেটা ভুল, ছাত্রছাত্রীরা বলছে। এবং আমি যেটা বলছিলাম আগেরবারের যে আন্দোলনগুলো ড্রাইভ হয়েছিল, সেটা একটা জাস্ট দেখুন, পাশ করানোর ব্যাপার যেটা হয়েছিল আন্দোলনটা, সেটা একটা নিজেদের জাহির করার জন্য এবিভিপি একটা আন্দোলন করেছিল। আমি ক্লিয়ারলি অন ক্যামেরা বলছি, এবিভিপি নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য সেই লড়াইটুকু, মানে সেই আন্দোলন ওরা দেখিয়েছে। এতগুলো ছাত্রছাত্রী অকৃতকার্য হলোই বা কেন, আর তারপর তাদেরকে পাশ করানো হলোই বা কেন? শুনুন, পাশ করানো হয়েছে, তার মধ্যে তাহলে একটা বড় ইঙ্গিত আমরা পাই, এটার মধ্যে ইউনিভার্সিটি গাফিলতি আছে। না হলে, আর যদি ইউনিভার্সিটি গাফিলতি না থাকে, এইভাবে ছাত্রদের হুট করে পাশ করিয়ে দেওয়া হচ্ছে, আমি বুঝছি না ত্রিপুরা ইউনিভার্সিটি কোন মোটিভে চলছে। আর যদি পাশ করানো হয়েছে, আমরা যদি ধরি যে পাশ করানো হয়েছে, তারা ওরা জেনুইন ছিল। কারণ দেখুন, এটা তো প্রকাশ্যে আসেনি যে ওরা কি আসলে ফেল করেছে, কি কারণে ওরা উত্তীর্ণ হয়েছে, এটা কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি কোনোভাবে স্বীকারোক্তি দেয়নি। ঠিক, ওকে। তো তারপরে ওরা পাশ করানো হয়েছে। তো এবার এটা আমরা ধরেই নিতে পারি, কারণ এখন যে পরিস্থিতি আমরা দেখছি ত্রিপুরা ইউনিভার্সিটির, এটা ওদের প্রশাসনিক চূড়ান্ত গাফিলতি, এর ফলে এই কথাটা হচ্ছে। ওকে, দর্শক বন্ধুরা, ত্রিপুরা ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক অভিযোগ আগেও ছিল, এখনো আছে। নতুন করে যেসব অভিযোগগুলো উঠছে সেগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ অভিযোগ। এক একটা বছর ছাত্রছাত্রীদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। যারা অবশ্যই অন্যান্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাবে সিইউটি পরীক্ষার মাধ্যমে, তারা যদি সেখানে সময় মতো গিয়ে ভর্তি হতে না পারে, সময় মতো তাদের যদি সার্টিফিকেট হাতে না আসে, মার্কশিট হাতে না আসে, তাহলে কিন্তু তাদের জন্য সেটা অবশ্যই একটা বছর নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে। পাশাপাশি বছর নষ্ট না হলেও নিজের পছন্দ মতো কলেজ বা নিজের যোগ্যতা অনুসারে যেসব ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ অনেক ছাত্রছাত্রীদের থাকে, সেটা হয়তো নাও হতে পারে। যাদবপুর বলুন বা জামিয়া মিলিয়া বলুন বা যে কোনো ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে চাইছে, সময় মতো তারা যদি মার্কশিট হাতে না পায়, তাহলে কিন্তু সেটা ভর্তি হতে পারবে না। এবং যেটা অভিযোগ করা হচ্ছে, এআইএসএফ এবং শুভদীপ মজুমদার যেটা অভিযোগ করছেন, যে প্রায় 8 মাস পিছিয়ে চলছে। মে মাসের 21 তারিখ, যেখানে 6 সেমিস্টার হয়ে যাওয়ার কথা মে জুন মাসে, সেখানে মে মাসের 21 তারিখ মাত্র 5th সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, তার ইভ্যালুয়েশন এখনো হয়নি, এবং 6th সেমিস্টার কবে হবে তার কোনো শিডিউল এখনো ত্রিপুরা ইউনিভার্সিটি দেয়নি। ওকে, আমি আরেকটা বিষয় আমি হাইলাইট করতে চাইছি। ইউজিসি একটা রিসেন্টলি একটা এপ্রিল মাসে ইউজিসি একটা গাইডলাইন জারি করেছে যে বছরে দুবার এবারে এডমিশন নেওয়া যাবে। আচ্ছা, আমি ওই বিষয়টা আসছে কারণ অনেকে আবার এই জিনিসটাও জানতে চাইবে। কিন্তু আমরা দেখেছি যে ত্রিপুরা ইউনিভার্সিটি, আমি জানি না ওরা ইউজিসি রুলস মানে কি মানে না, কারণ ইউজিসি বলেছে উইথ ইমিডিয়েট এফেক্ট এটাকে লাগু করতে হবে। কিন্তু এবার আমরা যদি ত্রিপুরা ইউনিভার্সিটির প্রসপেক্টাস দেখি, সেখানে কিন্তু কোনোভাবে যে একটা সেকেন্ড ড্রাইভ হবে তা নিয়েও কিন্তু কোনো কথা নেই ত্রিপুরা ইউনিভার্সিটির প্রসপেক্টাস। আচ্ছা, কারণ এপ্রিল মাসে যখন বেরিয়েছে, ওদের প্রসপেক্টাস তার উপরে জুন মাসে বেরিয়েছে। তো যদি বেরিয়ে থাকে, ওদের তো সেই জিনিসটা মেনশন করা দরকার ছিল যে দুবার ভর্তি প্রক্রিয়া চলবে। একদম। ওকে, সেটা মেনশন করেনি ত্রিপুরা ইউনিভার্সিটি, আপনি বলছেন। একদম ঠিক। তাহলে ইউজিসি গাইডলাইন মানছে কিনা ত্রিপুরা ইউনিভার্সিটি, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন, বড় প্রশ্ন। ওকে, ত্রিপুরা ইউনিভার্সিটির বাইরে আমরা যদি একটু দেখি, কারণ এবার যে রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল অবশ্যই আশাব্যঞ্জক হয়েছে এবং খুশির হাওয়া, গতবারের তুলনায় এবারের রেজাল্ট ভালো হয়েছে। তো তার জন্যে কলেজের ভর্তির প্রক্রিয়া কেমন হচ্ছে এবং
যারা পাশ করেছে তাদের জন্য, সবার জন্য, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে সবার জন্য, তাদের জন্য ভর্তির সুযোগে কোনো অসুবিধা হচ্ছে কিনা, ভর্তির প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা? দেখুন, আমি ত্রিপুরা আগের বার থেকে অবশ্যই আমরা বলবো যে রেজাল্ট একটু বেটার হয়েছে, কিন্তু আমরা এটাও দেখেছিলাম যে আগের বার যখন রেজাল্ট বেরিয়েছিলেন তখন মাননীয় শিক্ষামন্ত্রী, যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি হঠাৎ করে সিবিএসই স্কুলে সব হেডমাস্টারদের ডেকে আনলেন, যিনি ওইখানের যে ইভ্যালুয়েশন সেন্টারে যিনি ইনচার্জ ওনাকে ডেকে আনলেন, আরো যারা সিবিএসই রিলেটেড যারা ত্রিপুরার অথরিটি আছেন তাদেরকে ডেকে আনলেন এবং তাদেরকে কড়া নির্দেশ দেওয়া হলো এনিহাউ পাশের হার বাড়াতে হবে বাই এনি মিনস। এবার উনি এটা দিয়ে কি ইঙ্গিত করতে চাইছিলেন আমি জানি না। তো অবশ্যই পাশের হার বাড়াতে হবে, ভালো করে পড়াশোনা করবে, পড়াশোনা করলে পাশের হার বাড়বে নিশ্চয়ই। যদি পাশের হারের কথা আমরা বলছি যে পাশের হার বাড়াতে হবে, পড়াশোনা ভালো করে করতে হবে, ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে কিভাবে? আপনি যদি দেখুন, এটা হচ্ছে যে আমাদের বিধানসভার যিনি এমএলএ সুদীপ সরকারের প্রশ্নে 26/3/2025 রিপ্লাইয়ে দেখা যাচ্ছে প্রশ্ন ছিল যে কতগুলা ভ্যাকেন্সি আছে, শূন্য পদ আছে এডুকেশন ডিপার্টমেন্টে। আমরা যদি দেখি যে এখানে দেখানো হচ্ছে যে গ্রাজুয়েট টিচার 2781টি আছে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার, আন্ডার গ্রাজুয়েট টিচার যারা আছে তারা 1406টা আছে, মানে শূন্য পদ। আমরা দেখেছি এবার টেটে আমরা যদি দেখেন যে প্রশ্নপত্র করলো এবং দেখা যাচ্ছে যে সায়েন্সে বা অঙ্কের কিছু প্রশ্নপত্র, মানে আমরা জানি যে কোশ্চেন হবে 6 to 10 এর। না, আপনি তো পুরো অন্য জায়গায় চলে গেলেন। না, আমি জানতে চাইছিলাম যে উচ্চ মাধ্যমিকে যারা পাস করেছে তাদের জন্য কলেজে ভর্তি হবার সুযোগ সুবিধা কেমন আছে, এনইপি 2020 চালু হয়েছিল, সেই সবকিছু মেনে ভর্তি প্রক্রিয়া চলছে কিনা। আপনি চলে গেলেন ডাইরেক্ট। না, আমি বলছি আমি ওই জায়গায় আসছি। আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা শিক্ষাঙ্গনায় এই মুহূর্তে ভর্তি যারা হচ্ছে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা জানার জন্য সমস্যা হচ্ছে। আপনি যদি এই যে কৈলাসহরের যে কলেজ, রামকৃষ্ণ কলেজ, সেটার যে ঘটনা যদি দেখেন, যে এটা শুধু রামকৃষ্ণ কলেজে হচ্ছে এমন না, প্রত্যেকটা কলেজে এবিভিপি সেই কালচারাল ফি এর নামে তাদের করে সুন্দর করে টাকা তুলছে বিভিন্ন কলেজ থেকে। আমরা দেখছি ছাত্রছাত্রীরা জোর করে টাকা তোলা হচ্ছে, টাকা না দিলে ভর্তি হবে না এমন হুমকি আমরাও দেখছি বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম। এবং এটা একটা বড় আকার ধারণ করেছে, কারণ এখানে একটা ভিডিও লিক হলো একজন প্যারেন্টসের, দেখলাম আমরা। তো ওইখান থেকে একটা বড় আকার ধারণ করেছে এটা। না শুভদীপ, এই কালচারটা কি আমাদের এখানে আমাদের রাজ্যে নতুন? মানে আপনি হয়তো তখন হয়তো ছিলেন না কলেজে, কিন্তু এই কলেজের এই কালচারটা তো আমাদের, এটা মোটেও এটা শোভনীয় নয়, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। কিন্তু এই কালচারটা তো একদমই নতুন নয়, এই কালচারটা আগেও ছিল। এখন সোশ্যাল মিডিয়া বা টেকনোলজির আপগ্রেডেশনে এগুলো এখন খুব তাড়াতাড়ি ধরা পড়ছে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই অভিযোগ তো যুগ যুগ ধরে একদম ছিল এবং আমরা সেই অভিযোগ করেছি বরাবরই। এবার যারাই করে থাকুক সেটা গ্রহণযোগ্য নয়, আমরা বরাবরই এআইএসএফ বিভিন্ন সময়, আমরা যখন এমবিবি কলেজে আমরা লড়াই করতাম, আমরা যখন কন্টেস্ট করতাম, আমরা এই যে বিষয়গুলা, যে ছাত্রছাত্রীদের চাপ দিয়ে টাকা তোলা, ছাত্রছাত্রীদের চাপ দিয়ে মিছিলে হাঁটানো, ছাত্রছাত্রীদের চাপ দিয়ে মেম্বারশিপ করানো, তার বিরোধিতা আমরা তখনও করেছি, এখনো করছি। আমাদের কথা হলো, ছাত্ররা যদি চায়, যদি মনে করে আমাদের সংগঠনে আসবেন, তারা স্বইচ্ছায় আসবেন, কোনো চাপ দিয়ে সংগঠন বাড়ানোর পক্ষে আইএসএফ কোনোদিনই সমর্থন করে না। না, ছাত্র রাজনীতির ব্যাপারটা আমি শেষ বেলায় আসতাম আপনার কাছে, যে ছাত্র রাজনীতির গুরুত্বটা আদৌ কি এই মুহূর্তে আছে? ছাত্র রাজনীতির গুরুত্ব দিন দিন বাড়ছে না কমছে, সেই ব্যাপারটা তো আমরা বুঝে উঠতে পারছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এবার যারা উচ্চ মাধ্যমিক পাশ করলো তাদের যে কলেজে ভর্তি প্রক্রিয়া, তারা বিভিন্ন কলেজে, সেই জেনারেল কলেজ হোক বা অন্যান্য কলেজ, যেসব কলেজে ভর্তি হচ্ছে তারা, তো সেই সব কলেজে ভর্তি হওয়ার প্রক্রিয়া কি ঠিকঠাক ভাবে চলছে কিনা, এক, এবং এনইপি 2020 আমাদের উচ্চশিক্ষায় চালু হয়ে গেছে আমাদের রাজ্যে, বিদ্যালয় স্তরে চালু না হলেও কলেজ স্তরে চালু হয়েছে। এনইপি 2020 যে গাইডলাইন রয়েছে সেই সব মেনে ভর্তি প্রক্রিয়া চলছে কিনা, ছাত্রছাত্রীরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, তাদের পছন্দ অনুযায়ী কলেজ বা পছন্দ অনুযায়ী বিষয় বেছে নিতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? দেখুন, পছন্দ মতো কলেজ ওরা পাবে কিভাবে? আপনারা দেখুন, এটা তো স্বাভাবিক, যারা মনে করেন মানে দূরান্তরে, মানে আমাদের প্রত্যন্ত এলাকায় যারা ওই এরিয়াগুলোতে থাকে, তাদের জন্য একটা স্বপ্ন
ত্রিপুরা আগরতলার এমবিবি কলেজে পড়া, তাদের জন্য স্বপ্ন বিবিএমসি কলেজে পড়া। আমরা দেখেছি, শুধু আমরা এবছর কেন বলবো, এনএপি লাগু হওয়ার আগেও তো সেই পরিস্থিতি, এখন সেটা আস্তে আস্তে এনএপির কারণে আরো ওটা খারাপের দিকে যাচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ছাত্ররা, তারা কি হয়েছে, যারা আগরতলায় বাড়ি তারা ধর্মনগর গিয়ে পড়তে হচ্ছে, তারা উদয়পুর গিয়ে পড়তে হচ্ছে, তাদের বিশালগড় গিয়ে পড়তে হচ্ছে। এমন পরিস্থিতি তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছাত্রদের যে চাহিদা অনুযায়ী আমাদের কলেজগুলোতে সিট নেই, অধ্যাপক নেই, মানে ব্যাপক তো বিশৃঙ্খলতা। দেখুন, এমবিবি কলেজে পড়ার স্বপ্ন যদি সাবরুম বা ধর্মনগর বা সোনামুড়া থেকে প্রত্যন্ত এলাকার থেকে যদি কেউ যদি থেকে থাকে, সেটা অবশ্যই থাকতে পারে। কারণ আমার এখানের ত্রিপুরা রাজ্যের ছাত্রদেরও বা ছাত্রীদেরও স্বপ্ন থাকে, আমি যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে পড়বো, আমি সেন্ট জেভিয়ার্সে গিয়ে পড়বো, আমি জামিয়া মিলিয়া ইসলামেতে গিয়ে পড়বো, আমি জেএনইউতে গিয়ে পড়বো। এটা স্বপ্ন থাকতেই পারে, কিন্তু এক একটা কলেজের তো নিশ্চয়ই তার ইনটেক ক্ষমতা তো রয়েছে, এবং কাকে নেবে সেই যোগ্যতা অনুসারে সে নেবে, সেটা তো অন্য বিষয়। কিন্তু সবার অ্যাডজাস্টমেন্ট হওয়া যাচ্ছে কিনা আমাদের রাজ্যে, সবাই ভর্তি হতে পারছে কিনা, আমি তো বলছি কেউ বাদ যাচ্ছে না তো। না, বাদ তো যাচ্ছে। আমি তো এটাই বলছি যে স্টুডেন্ট অনুযায়ী রেশিও অনুযায়ী তো কলেজের সিট লাগবে, তো সেই জিনিসটা তো নেই। এবং ব্যাপক কলেজ বলছেন ওরা খুলবেন, রাজ্য সরকার বলছেন খুলবেন, কিন্তু সেই রকমের পরিস্থিতি পরিকাঠামো, আমি তো বলছি যে সিট নেই, তাদের চয়েস মতো ছাত্ররা বিভিন্ন সাবজেক্ট ওরা পাচ্ছেন না। এবং তারপরে দেখা যাচ্ছে সেই ইউনিয়নের লোকেরা, তথাকথিত শাসক দলের লোকেরা নিজের চয়েসে, গাইডলাইন্স তো আছে যে কিভাবে এনইপি অনুযায়ী ভাবে ভর্তি হতে পারবে, এইভাবে ভর্তি হতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে ইউনিয়ন ধরে ইউনিয়ন মানে এবিভিপি টাকা নিয়ে ওরা ভর্তি প্রক্রিয়া নিজের পছন্দের মতো ঢুকিয়ে দিচ্ছে, নেতার প্রভাবে ঢুকে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, গাইডলাইন্স তো অবশ্যই মানা হচ্ছে না, বিভিন্ন জায়গায় সেরকমের অভিযোগ তো আমাদের কাছেও এসেছে। ওকে, গাইডলাইন মানা হচ্ছে না, অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী কাজ হচ্ছে। আপনি যেটা বলছেন অভিযোগ করছেন, অভিযোগ অনেক কিছু। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে রাজ্যের উচ্চশিক্ষার মান বাড়াতে আপনি অনেকগুলো অভিযোগ করলেন আজকে, এবং সেটা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হোক বা নতুন যারা ভর্তি হচ্ছে তাদের। এখন রাজ্যের উচ্চশিক্ষার মান বাড়াতে কি ধরনের রিফর্ম এই মুহূর্তে প্রয়োজন একজন ছাত্রনেতা হিসেবে আপনার কি মনে হয়? মানে আপনাদের সাজেশন কি? আপনি তো দাবি করলেন অনেকগুলো, এবং ইউজিসির কাছে আপনারা দাবি রেখেছেন, কিন্তু কি ধরনের সাজেশন আপনার মনে হয় যে এই কাজগুলো এই মুহূর্তে করা প্রয়োজন, বিশেষ করে দপ্তরের, আমাদের রাজ্যের উচ্চশিক্ষার মান বাড়ানোর জন্য? দেখুন, ওরা বিভিন্ন কলেজ খোলার পরিকল্পনা নিচ্ছে, তাকে আমরা স্বাগত জানাতে, ইউনিভার্সিটিও হতে চাচ্ছে, একদম আমরা এটা, কিন্তু আমরা দেখতে হবে আমাদের যে আগে যে ইউনিভার্সিটি খোলা ছিল তার অবস্থা কি। আমরা যদি দেখি এমবিবি ইউনিভার্সিটি বামফ্রন্ট সরকার যখন খুলেছিল, তারপর থেকে গ্রোথ কিন্তু সেভাবে হয়নি। আমরা যদি দেখি ইউনিভার্সিটির ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর, মানে তিনটা ফ্লোর, তো ফার্স্ট ফ্লোর হলো যে একাডেমি, মানে ওদের যে অফিস টফিস, তারপর সেকেন্ড ফ্লোরে ক্লাস, থার্ড ফ্লোর হোস্টেল হয়ে গেছে। একটা ইউনিভার্সিটির তিনটা ফ্লোরে সেই রকম ডিপার্টমেন্ট নেই, এইভাবে ছাত্র নেই, তাহলে সেটা একটা বড় গাফিলতি তো রয়েছে। এবং শিক্ষক স্বল্পতা আমরা দেখেছি 2021-এ, তারপরে মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হয়েছিলেন, তারপর থেকে অনেক শূন্য পদ আছে, কিন্তু সেগুলো নিয়োগ হচ্ছে না, এবং ব্যাপক হারে এখন শিক্ষক স্বল্পতা রয়েছে। শিক্ষক স্বল্পতা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, এবং শিক্ষক স্বল্পতা ধীরে ধীরে মেটানোর চেষ্টা হচ্ছে। শিক্ষক স্বল্পতা মেটানোর চেষ্টা হতে হবে, এবং আমাদের যে এক্সিস্টিং যে কলেজগুলো আছে, যে ইউনিভার্সিটিগুলো আছে ত্রিপুরা রাজ্যে, এবং অবভিয়াসলি আমরা ত্রিপুরা ইউনিভার্সিটিকে তো ছেড়ে বলবো না, তাদের পরিকাঠামো উন্নয়ন করে ছাত্রদের কিভাবে সেই ইউনিভার্সিটিগুলোর মধ্যে আকৃষ্ট করা যায় বিভিন্ন কোর্স। মানে আমি একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, যখন প্রথম এমবিবি ইউনিভার্সিটি খোলা হয়, তখন একটা কোর্স ছিল, স্পেশালাইজেশন কোর্স ছিল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্পেশালাইজেশন ছিল, মাস্টার অফ আর্টস ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আমরা দেখলাম 2018-তে সেই মাস্টার অফ আর্ট, আরে 2021-এ, সরি 18 না, 2021-এ মাস্টার এটা বদলে পলিটিক্যাল সায়েন্স করা হলো। আমরা দেখলাম এটা গর্বের বিষয় ছিল, যেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কোন রকম ভাবে যে মানে কোর্স নেই,
স্পেশালাইজেশন কোর্স নেই, Course সরি নেই, হ্যাঁ। স্পেশালাইজেশন কোর্স নেই। সেখানে আমাদের একটা রাজ্যের একটা স্টেট ইউনিভার্সিটি স্পেশালাইজেশন কোর্স ছিল, সেই স্পেশালাইজেশন কোর্স এখন বন্ধ হয়ে গেছে। তো ছাত্রছাত্রীরা কিন্তু দেখুন এখন যত শিক্ষার এগোচ্ছে তত ছাত্ররা এখন স্পেশালাইজেশন কোর্স আরো উন্নত শিক্ষা চাইছে। তো আমরা দেখব আগামী দিনে কিভাবে বিভিন্ন এমন স্পেশালাইজেশন কোর্স বলুন, বিভিন্ন পরিকাঠামো, এবং পরিকাঠামো একটা বড় বড় কিন্তু পার্ট কিভাবে ছাত্রদের আকৃষ্ট করা যায়। স্পেশালাইজড হওয়ার জন্যই তো এই যে স্কিল ডেভেলপমেন্টের উপর জোর শুধু দেওয়া স্কিল হয়েছে। ডেভেলপমেন্ট দিয়ে তো হবে না, স্পেশালাইজেশন কোর্স গুলোও তো লাগবে। যেখানে দিল্লি ইউনিভার্সিটি বলুন, বিভিন্ন যে ইউনিভার্সিটি গুলো আছে দেশের, তারা স্পেশালাইজেশন কোর্স দিচ্ছে। আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কোনো রকম স্পেশালাইজেশন কোর্স দিতে পারছে না। আর আমাদের স্টেট ইউনিভার্সিটি যাও একটা ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। সেটাও তো ছাত্রদের আকৃষ্ট করতে করে সেটা। এবং আমরা এটা একটা আপনারা জানবেন হয়তো যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যখন ছিল, একটা ব্যাপক হারে ছাত্ররা এমবিবি কলেজে অ্যাডমিশন নিয়েছিল তখন সেই বছরগুলোতে, কিন্তু দিনের পর দিন এমবিবি ইউনিভার্সিটি অ্যাডমিশন কমে যাচ্ছে। তাই কারণে এত বছর পর প্রথম কনভোকেশন ওদের এবছর করতে হলো। তো সেটাই তো একটা কিভাবে ছাত্রদের যে উপস্থিতি সেখানে বাড়ানো যায়, পরিকাঠামো গুণ মানে শিক্ষার গুণগত উন্নয়ন সেগুলো করতে হবে, এবং ছাত্রদের জন্য সে পরিষেবা এবং উন্নত শিক্ষা, আমরা যেটা বলি সায়েন্টিফিক অ্যান্ড কোয়ালিটি এডুকেশন, সেটা ছাত্রদের অধিকার এবং সেটাই ছাত্রদের দিতে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ শুভদীপ সঙ্গে থাকার জন্য। ছাত্রদের অবশ্যই কোয়ালিটি এডুকেশন ছাত্রদের অধিকার, কারণ আমরা যদি বলি যে সার্টিফিকেট না, শুধু সার্টিফিকেটের জন্য শুধু পড়াশোনা না, এটা বোধহয় অনেকেই চায় না বোধহয়, কারণ শিক্ষাটা প্রয়োজন সারা জীবন। শিক্ষাটা থাকলেই হয়তো সেই মানুষটা তার জীবনের মান উন্নয়ন বাড়াতে পারবে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজ আমরা অবশ্যই শিক্ষাঙ্গনে চোখ রাখবো এবং আপনারা কি করছেন এবং আপনাদের যা যা বক্তব্য সেটা বোঝার এবং শোনার চেষ্টা করব। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, উচ্চশিক্ষার মান উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পর্যাপ্ত অবকাঠামো ও সুযোগ সুবিধা নিশ্চিত করা, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা কার্যকর করা অত্যন্ত জরুরি। এটা অনেকে কিন্তু মনে করেন, বিশেষজ্ঞরা মনে করেন, ছাত্রনেতারা কিন্তু একই কথা বলছেন। 2025-26 অর্থ বছরে রাজ্যের উচ্চশিক্ষার মান উন্নয়নে বাজেটে একগুচ্ছ সিদ্ধান্তও কিন্তু গ্রহণ করা হয়েছে, কিন্তু রাজ্যের ছাত্রছাত্রীরা কতটা কোয়ালিটি হায়ার এডুকেশন পাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন মহল, দ্বিমত রয়েছে। সময় মতো যদি পরীক্ষা না নেওয়া হয় তাহলে অন্য রাজ্যের তুলনায় পিছিয়ে পড়বে আমাদের রাজ্যের পড়ুয়ারা, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা। সেটা বুঝতে হবে আমাদেরই, কিন্তু অন্যদের এই ব্যাপার নিয়ে মাথা ব্যথা থাকবে না। তাই উচ্চশিক্ষার এই সমস্যাগুলো সমাধানে দপ্তর কতটা গুরুত্ব দেয় এবং কি ভূমিকা নেয় সেদিকে আমরা নজর রাখবো। আর আপনারা সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।